হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে তোমাদের সামনে বহুদিন পর হাজির হয়েছি, কারণ আমাদের যে সরাসরি ক্লাস ব্যবস্থা সেটা মোটামুটি বন্ধই রয়েছে বলা চলে। প্রায় দীর্ঘ 1.5 মাস 2 মাস তোমাদের ক্লাসের বাইরে আমাদের যোগাযোগ নাই, পড়াশোনার বিষয় বা যে কোনো বিষয়ে। আশা করি যে আমাদের আজকের ক্লাসটা তোমাদের কাজে দেবে। আমরা আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়। এটাকে বলা হয় দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ পদ্ধতি নিয়ে। এই অধ্যায়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কারণ এই অধ্যায় থেকে আমাদের পরীক্ষায় প্রায় প্রতি বছরই কোশ্চেন হয়। আমাদের ইন্টারনাল পরীক্ষা, বোর্ড পরীক্ষা, প্রায় সব পরীক্ষাগুলোতে আমাদের এখান থেকে কোশ্চেন হয়। তো আমরা চেষ্টা করব যে এই অধ্যায়টা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে। অধ্যায়ের আমাদের এবং এই প্রথম ক্লাসটার মধ্যে আমরা হচ্ছে এই অধ্যায়টা নিয়ে কথা বলবো। তো ইনশাল্লাহ আমরা সরাসরি এখন একটু ক্লাসে চলে যাচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে অধ্যায়ের নাম হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র, দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। আমাদের হচ্ছে লেকচার 1। তো এই অধ্যায়টা করার আগে আমাদের কিছু থিওরিটিক্যাল বিষয় জানতে হবে, কারণ আমরা জানি যে প্রত্যেকটা অধ্যায় অঙ্ক করার আগে আমাদের কিছু থিওরিটিক্যাল বিষয় জানতে হয়। আমাদের যদিও থিওরিটিক্যাল বিষয়গুলো পরীক্ষার মধ্যে আমাদের অ্যান্সার করতে হয় না, কিন্তু থিওরিটিক্যাল বিষয়গুলো না জানলে আমরা অধ্যায় সম্পর্কে অধ্যায়ের বেসিকটা জানবো না, এবং অধ্যায়ের বেসিক যদি আমরা না জানি তাহলে আমাদের অঙ্ক করতে কিছু সমস্যা হয়, অর্থাৎ সৃজনশীল প্রশ্নে আমাদের উত্তর করতে কিছু সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। তো এখানে আমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিছু প্রয়োজনীয় দিক নির্দেশনা আছে, কিছু বিষয় আমাদেরকে জানতে হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ কাকে বলা হয়? আয় বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে দীর্ঘকাল ধরে ব্যবহার করার জন্য যে সম্পত্তি ক্রয় করা হয়, সংগ্রহ করা হয় কিংবা উৎপাদন করা হয়, অর্থাৎ যে সম্পত্তিটা আমি আমার প্রতিষ্ঠানে দীর্ঘদিন ব্যবহার করব, আমি উৎপাদন করি বা ব্যবহার করি বা ক্রয় করি, তাকে কি বলা হয়? স্থায়ী সম্পদ বলা হয়। সহজ জিনিস যেমন জমি, দালান কোঠা, আসবাবপত্র, সুনাম, প্যাটেন্ট, গ্রন্থসত্ত্ব, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমাদের কি করতে হয়? আমার কারবারে অনেক দিন ব্যবহার করি, এই কারণে এটাকে কি বলা হয়? স্থায়ী সম্পদ বলা হয়। তো আমাদের অধ্যায়টা যেহেতু স্থায়ী সম্পদ নিয়ে, তো আমরা শুধুমাত্র আজকে স্থায়ী সম্পদ নিয়ে কথা বলবো। তো স্থায়ী সম্পদ দৃশ্যমানতার ভিত্তিতে, অর্থাৎ দেখা যায় বা দেখা যায় না, এই ভিত্তিতে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে দৃশ্যমান স্থায়ী সম্পদ, যে সকল স্থায়ী সম্পদ বাস্তবে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, তাদেরকে দৃশ্যমান স্থায়ী সম্পদ বলে। অর্থাৎ যেগুলোর দৃশ্যমানতা আছে, আমরা দেখতে পারি, যেগুলো ধরা যায়, ছোঁয়া যায় বা স্পর্শ করা যায়, যেমন দালান কোঠা, জমি, আসবাবপত্র, চেয়ার টেবিল, এগুলো আমাদের দেখা যায়, ধরা যায় বা ছোঁয়া যায়, কারণ এগুলো কি বলা হয়? দৃশ্যমান স্থায়ী সম্পদ বলা হয়। একটা অদৃশ্যমান স্থায়ী সম্পদ, যে সম্পদগুলো আসলে এর উল্টোটা হয় আর কি, যে ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, তাকে অদৃশ্যমান স্থায়ী সম্পদ বলা হয়, কিন্তু এটা আমাদের একটা সম্পদ। যেমন সুনাম। সুনাম বলতে আমরা বুঝি যে একটা প্রতিষ্ঠানের যে তার যে ভালো মন্দের যে দিকটা আছে, ভালোর দিকটা, এটাই হচ্ছে তার সুনাম। এবং ভালো জিনিস মার্কেটে ভালো চলে, মার্কেটে হচ্ছে এটার বিক্রি বেশি, এটার চাহিদা বেশি থাকে। ট্রেডমার্ক, গ্রন্থসত্ত্ব, এগুলো দেখা যায় না, কিন্তু এগুলো হচ্ছে আমার সম্পদ। তো এই জিনিসগুলো আমাদের লাগে। আর তাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে, আমাদের যে বিষয়টা আলোচনা করি সেটা হচ্ছে অবচয়। অবচয়টা কি? ব্যবহার, অপ্রচলন বা সময় অতিবাহনের ফলে সম্পত্তির ক্রমাগত মূল্যাবনতি বা মেরামত বা আংশিক প্রতিস্থাপনের মাধ্যমে পূরণ করা যায় না, তাকে কি বলা হয়? অবচয় বলা হয়। অর্থাৎ আমি একটা সম্পদ ব্যবহার করলাম, সেই সম্পদের যে ক্ষয়টুকু হলো সেটাই হচ্ছে অবচয়। তো এই অবচয়টা নিয়ে মূলত আমাদের অধ্যায়ের আলোচনা। তো এই অধ্যায়ে আমাদের বোর্ডে পরীক্ষার মধ্যে অবচয় নির্ণয়ের কিছু পদ্ধতি আছে। যেহেতু অধ্যায়টার আলোচনায় হচ্ছে অবচয় নিয়ে, অবচয় নির্ণয়ের অনেকগুলো পদ্ধতি আছে। আর একটা কথা আমরা বলে নিই, যদিও এটা তোমরা এখন একাদশ দ্বাদশ শ্রেণীতে
পড়বে। তোমরা যখন উচ্চশিক্ষার জন্য যাবে, অনার্সে ভর্তি হবে, তখন অনার্স সেকেন্ড ইয়ারে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং নামে একটা সাবজেক্ট আছে, তোমাদের পড়তে হবে। বা যারা ডিগ্রি সেকেন্ড ইয়ারে আছো তাদেরকে এই অধ্যায়টা পড়তে হয়, সাবজেক্টটা পড়তে হয়। সেখানে কিন্তু এই অধ্যায়টা সম্পর্কে আলোচনা করা আছে এবং সেখানে কিন্তু এখানে পরীক্ষায় অ্যান্সার করতে হয় আমাদের অধ্যায়টা থেকে। তো যাই হোক, আমাদের অবস্থা নির্ণয়ের অনেকগুলো পদ্ধতি আছে, প্রায় 7-8টা পদ্ধতি আছে। তো আমাদের বেসিক্যালি 4টা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করি। এই 4টা পদ্ধতি হচ্ছে আমাদের পরীক্ষার মধ্যে আসে। নাম্বার 1, সরল রৈখিক পদ্ধতি। সরল রৈখিক পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে প্রতি বছর অবচয় সমান থাকে। অর্থাৎ আমার 2016 সাল বা 20 সাল, 17 সাল, 18 সাল, যে কয় বছরের অঙ্ক থাক না কেন, আমার অবচয়টা কি থাকবে? প্রতি বছর সমান থাকবে। তাকে কি বলা হয়? সরল রৈখিক পদ্ধতি বলা হয়। তো আমরা সরল রৈখিক পদ্ধতি নিয়ে আজকে একটু বিস্তারিতভাবে আলোচনা করব। এই কারণে আমরা এখন একটু কথা না বলে সামনে চলে যাই। দ্বিতীয় যে জিনিসটা আছে সেটা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি বা পদ্ধতি। এটা একটা পদ্ধতি। এই পদ্ধতি আমাদের একাদশ দ্বাদশে প্রায়ই আসে। আর একটা পদ্ধতি আছে আমাদের, সেটা হচ্ছে উৎপাদন পদ্ধতি। তো আমাদের যেহেতু একাদশ ভিত্তিক ক্লাস, আজকে একাদশ বা দ্বাদশ ভিত্তিক ক্লাস এইচএসসি পরীক্ষা নিয়ে, আমাদের প্রথম দুইটা পদ্ধতি প্রায় প্রতি বছরই আসে। এর মধ্যে সরলরৈখিক আসতে পারে, অথবা ক্রমহ্রাসমান আসতে পারে, অথবা সরলরৈখিক ক্রমহ্রাসমান কম্বাইন করে যে অঙ্কগুলো থাকে সেগুলো আসতে পারে। আমাদের উৎপাদন ব্যয় পদ্ধতির অঙ্কগুলো কদাচিৎ আমাদের পরীক্ষার মধ্যে আসে। আরেকটা পদ্ধতি আছে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। এটা হচ্ছে কত বছরের অঙ্ক, সেই তার সমষ্টির উপর ভিত্তি করে এই অঙ্কগুলো আসে। তা আমাদের সর্বশেষ পদ্ধতিটা তেমন পরীক্ষায় আসেনি এই পর্যন্ত এইচএসসিতে। তারপরেও আমাদের একটু জেনে রাখাটা ভালো, কারণ আসেনি বলে যে আসবে না এটা বলা যাবে না, কারণ যে কোনো সময়। তো আমাদের যেহেতু আজকে প্রথম লেকচারে আমাদের এই অধ্যায় সম্পর্কে কি কি কোশ্চেন আসতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করবো আমরা। তো মেইনলি এখানে পরীক্ষার মধ্যে আসে হচ্ছে যে কিছু জাবেদা, এবং জাবেদার সাহায্যে কিছু খতিয়ান আসে, অথবা অনেক সময় জাবেদা ছাড়াও আমাদের সরাসরি খতিয়ান করতে বলে। এবং এ অধ্যায়ের আজকে কি কি পরীক্ষায় আসতে পারে আমাদের একাদশ দ্বাদশে, অর্থাৎ এইচএসসি পরীক্ষার মধ্যে, সেগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। প্রথমে তোমরা একটা হেডলাইন দেখতে পাচ্ছ যে বিগত সালের বোর্ড পরীক্ষার প্রশ্নসমূহ, বিগত সালে কি কি প্রশ্ন এখান থেকে আসে সেই সম্পর্কে আমরা একটা আলোচনা করব। প্রথম যে জিনিসটা আছে সেটা হলো মোট ক্রয় মূল্য, অর্থাৎ একটা মেশিনের ক্রয় মূল্য কত টাকা হতে পারে আসতে পারে। এই জিনিসটা খুব সহজ। ধরো তুমি ঢাকা থেকে একটা মেশিন ক্রয় করলে 1 লক্ষ টাকা দিয়ে। মেশিনটি তোমার বাড়ি পর্যন্ত নিতে আমার 5,000 টাকা খরচ হলো। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা যে এই যে মেশিন তুমি ক্রয় করলে 1 লক্ষ টাকা দিয়ে, এই মেশিনের সাথে 5,000 টাকা কি হলো? তোমার পরিবহন খরচ, এটা যোগ হবে। সাথে তোমার মেশিনটা তুমি একজন টেকনিশিয়ান দিয়ে তুমি সেট আপ করতে চালা, বসাতে চালা, সংস্থাপন করতে চালা, এর জন্য খরচ হলো আরও 2,000 টাকা। তাহলে মেশিনের ক্রয় মূল্য কত টাকা হলো? 1 লক্ষ টাকা আমি যিনি বিক্রি করেছেন তাকে প্রদান করেছি নগদে। 5,000 টাকা কী করেছি? আমি মেশিনের বহন খরচ করেছি। আরও 2,000 টাকা দিয়ে আমি মেশিনটি কী করেছি? সংস্থাপন করেছি। তাহলে মেশিনের মোট ক্রয় মূল্য কত হলো? 1,07,000 টাকা। 1,00,000 যোগ 5,000 যোগ হচ্ছে 2,000, তাহলে টোটালি কত হলো? 1,05,000 টাকা। এই কোশ্চেনটা আমাদের ক নাম্বারে আসে। এরপর একটা হচ্ছে অবচয়যোগ্য মূল্য। আমি যদি বলি এই যে মেশিনটা আমি ক্রয় করলাম 1,07,000 টাকা দিয়ে, 5 বছর চালানোর পরে মেশিনটার ভগ্নাবশেষ মূল্য হলো 5,000 টাকা, তাহলে মেশিনের ক্রয় মূল্য ছিল 1,07,000 টাকা। মেশিনটার ভগ্নাবশেষ মূল্য ছিল কত? তাহলে মেশিনের মোট ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়ার পরে যা থাকে তার নাম হচ্ছে অবচয়যোগ্য মূল্য। এখন ভগ্নাবশেষ মূল্যটা কি সেটা আমরা একটু বলে নেই। ভগ্নাবশেষ মূল্য হচ্ছে একটা মেশিন তার ব্যবহার যে সময়টা এটা শেষ হওয়ার পরে যত টাকা ওটাকে বিক্রি করা যায় তাকে বলা হয় কি? ভগ্নাবশেষ মূল্য। অর্থাৎ একটা মেশিনের ক্রয় মূল্য থেকে তার যে ভগ্নাবশেষ মূল্য সেটা বাদ দিলে কি পাওয়া যায়? অবচয়যোগ্য মূল্য পাওয়া যায়। তো এই জিনিসটা আমাদেরকে পরীক্ষার মধ্যে কী করে আসতে পারে? ক নাম্বারে। এরপরে আসে অবচয়ের হার নির্ণয়, এটাও ক নাম্বারে। তোমরা যারা অলরেডি সেকেন্ড ইয়ারে আছো, অর্থাৎ পরীক্ষার্থী আছো, এই অধ্যায়টা সম্পর্কে তাদের ধারণা আছে। যারা ফার্স্ট ইয়ার আছো তাদের অধ্যায়টা সম্পর্কে তেমন ধারণা নেই, একদমই নতুন ক্লাস। অবচয়ের হারটা হচ্ছে এই যে অবচয়টা হলো আমার 5 বছর অবচয় হলো, যে
কত, সেই পার্সেন্টেজটা বের করে কীভাবে, খুবই সহজ। অবশ্যই হার বের করাটা আমাদের যে সরলরৈখিক পদ্ধতি, সেটার একটা ফর্মুলা আছে, আমরা কিছুক্ষণ পরেই সেটা নিয়ে আলোচনা করব। এটা ক নাম্বারে আসতে পারে অবশ্যই হার নির্ণয়, আর একটা হচ্ছে অবশ্যের পরিমাণ নির্ণয়। অবশ্যের পরিমাণ মানে হচ্ছে প্রতি বছর অবশ্যই কত টাকা হলো, অর্থাৎ 2016 সালে কত হলো, 17 সালে কত হলো। এক একটা পদ্ধতির জন্য আমাদের এক একটাভাবে এটা আসতে পারে। তো যাই হোক, আমাদের এই যে লাল মার্কিং করা যে 4টা আইটেম আছে, এই 4টা আইটেম আমাদের ক নাম্বার প্রশ্নের জন্য অ্যান্সার করতে হয়। অর্থাৎ মোট ক্রয় মূল্য নির্ণয়, অবশ্যই যোগ্য মূল্য নির্ণয়, অবশ্যের হার নির্ণয়, অবশ্যই পরিমাণ নির্ণয়। তারপরে যে জিনিসটা আছে জাবেদা দাখিলা, এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে এই অধ্যায়ে জাবেদা দাখিলা আসতে পারে। জাবেদা দাখিলাটা কি, যে আমাদের নর্মাল যে জাবেদাটা আছে তার মতোই, আমরা জাবেদা নিয়ে একটু পরে আলোচনা করব। তো এখানে জাবেদা আসতে পারে, তারপর আসতে পারে হচ্ছে খতিয়ান প্রস্তুত। 3টা আইটেমের এখানে খতিয়ান হয় নর্মালি। কী কী খতিয়ান আসতে পারে, একটা হচ্ছে মেশিন হিসাব, একটা হচ্ছে অবশ্যই হিসাব, আর একটা হচ্ছে পুঞ্জীভূত অবশ্যই হিসাব। তো মেশিন হিসাব, এই 3টা আইটেমের খতিয়ান হয়। এই 3টা আইটেমের তথ্যগুলি আমার জাবেদার মধ্যে আছে। আমরা খুব সহজ করে জানি, আমরা জাবেদা সম্পর্কে নবম দশম শ্রেণীতে পড়েছি, একাদশ দ্বাদশ শ্রেণীতে প্রথম পত্রে হিসাবের বৈষম্যতে পড়েছি, হিসাবের। তো আমাদের খুব সহজ জিনিস সেটা হলো, জাবেদা যদি আমার হাতে থাকে, জাবেদা যদি আমার খাতায় করা থাকে, অথবা জাবেদার কনসেপ্ট যদি আমার মধ্যে পুরোপুরি থাকে, তাহলে সেক্ষেত্রে খতিয়ান করতে আমার ইনশাল্লাহ কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে যে জিনিসটা আছে সেটা হলো অবশ্যই তালিকা তৈরি করতে হবে। অবশ্যই একটা তালিকা আছে, সেই তালিকাটাও পরীক্ষার মধ্যে আমাদের বোর্ডে অনেকবার এসেছে, এটা সম্পর্কে আমরা আলোচনা করব। এরপর একটা হচ্ছে সম্পদ বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয়। এই প্রশ্নের অ্যান্সারটা কদাচিৎ এসেছে বোর্ডে, 2 না 3বার, 3টা বোর্ডে এটা এসেছে। তারপর আমাদের শিখে রাখতে হবে। এরপর হচ্ছে আয় বিবরণী প্রস্তুতকরণ। আয় বিবরণী খুবই সহজ জিনিস, একটা প্রতিষ্ঠানে কত টাকা আয় হলো সেগুলো থেকে তার ব্যয়গুলোকে বাদ দিয়ে দিলে আমাদের আয় বিবরণীটা হয়ে গেল। তারপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী আমাদের পরীক্ষার মধ্যে আসে, তো এটার সম্পর্কে আমাদের একটু ধারণা লাভ করতে হবে। আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে আমরা বিশদ আয় বিবরণী যে অধ্যায়টা আছে সেখানে আমরা শিখেছি যে একটা প্রতিষ্ঠানের যাবতীয় যে সম্পদ আছে সেগুলো দেখাতে হয়, তার সাথে সাথে দেখাতে হচ্ছে দায়সমূহ। তো সম্পদসমূহ এবং দায়সমূহ দেখানোর অবস্থা বিবরণী। তো আজকে আমাদের প্রথম যে লেকচার, সেখানে আমাদের সরলরৈখিক পদ্ধতি নিয়ে আলোচনা করব। সরলরৈখিক পদ্ধতি কিভাবে আলোচনা, কিভাবে বের করতে হয়, বা এখান থেকে কী কী কোশ্চেন আসতে পারে। 1 নম্বর আসতে পারছে অবশ্যের হার নির্ণয়। অবশ্যের হার নির্ণয়ের কিছু ফর্মুলা আছে, তার মধ্যে যেটা সবচেয়ে সহজ, তোমাদের জন্য বোধগম্য, সেটা হচ্ছে আমরা লিখে দিছি যে 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। যদি আমাদের এটা ডিভাইডেড বাইটা একটু অবলিগের মতো হয়ে গেছে, আমাদের এটা আয়ুষ্কালটা নিচে লিখবা, উপরে লিখবা 100%, নিচে লিখবা হচ্ছে আয়ুষ্কাল, অথবা 100%কে ভাগ চিহ্ন দিয়ে আয়ুষ্কাল দিয়ে দিবা, 100% ভাগ আয়ুষ্কাল। এভাবে যদি তোমরা দাও, যেমন একটা মেশিনের আমি ক্রয় করলাম 1 লক্ষ টাকা দিয়ে, তার আয়ুষ্কাল হচ্ছে 10 বছর, তাহলে অবশ্যের হার কত হবে? সেক্ষেত্রে অবশ্যের হার বের করার যে একটা পদ্ধতি আছে সেটা হলো 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। অর্থাৎ 100% আমার আয়ুষ্কাল কত? 10। 100% যদি 10 দিয়ে ভাগ দিই আমরা, তাহলে কত হলো? 10%। খুব ইজি। এরপর আসতে পারে হচ্ছে বার্ষিক অবচয়। বার্ষিক অবচয়ের ফর্মুলা হলো সম্পত্তি মোট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই প্রত্যাশিত কার্যকর আয়ুষ্কাল অথবা শুধু আয়ুষ্কাল। এটাকে আমরা প্রত্যাশিত কার্যকর আয়ুষ্কালও লিখতে পারি, অথবা শুধু আয়ুষ্কালও লিখতে পারি। এই 2টা আইটেম আসে আমাদের ক নাম্বারে। ক নাম্বারের মধ্যে এই 2টার মধ্যে 2 নাম্বার থাকে। আমাদের ম্যাক্সিমাম টাইমেই হচ্ছে এই 2টা জিনিস আছে। অথবা আসতে পারে অবশ্যই যোগ্য মূল্য নির্ণয় করো, অথবা তোমার যে অবশ্যের হার, বার্ষিক অবশ্যই কত টাকা হলে, এগুলো আসতে পারে। তো আমাদের আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো জাবেদা। একটা জিনিস মনে রাখবা, এখানে 3টা জাবেদা হয়, মেইনলি তোমাদের 3টা জাবেদা আসে। ম্যাক্সিমাম পরীক্ষাগুলোতে 3টা জাবেদা আসছে। কদাচিৎ 2-1টা বোর্ডে, তবে আমাদের ঢাকা বোর্ডে না, 2-1টা বোর্ডে এই 3টা জাবেদার বাইরে জাবেদা আসছে। কারণ এখানে ঘটনাই ঘটে 3টা। নাম্বার 1, 1 নাম্বার করতে পারে মেশিনটা ক্রয় করলাম। মেশিন ক্রয় করলে আমরা জানি যে একটা জিনিস যদি তাহলে এটা আমার সম্পদ হয়। একটা প্রতিষ্ঠানের সম্পদ বাড়লে কি হয়? ডেবিট। তো সম্পদ বাড়লে কি হলো? ডেবিট হলো। এই যে সম্পদটা বাড়লো, এটা ডেবিট হলো। সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব ডেবিট। যদি আমি এটা নগদে ক্রয় করি, যখন উপরে লেখা আছে যখন স্থায়ী সম্পদ নগদে ক্রয় করা হয়, ওটা নিশ্চয়ই দেখতে পারছো।
যে স্থায়ী সম্পদ, যখন স্থায়ী সম্পদ কী করা হয়, নগদে ক্রয় করা হয়, সেক্ষেত্রে জাবেদা লিখতে হয় সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সংশ্লিষ্ট যদি মেশিন ক্রয় করি তাহলে লিখতে হবে মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি যন্ত্রপাতি কিনি, যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি আসবাবপত্র কিনি, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আবার যদি এটা চেকের মাধ্যমে ক্রয় করি তাহলে শুধুমাত্র যেখানে আমি নগদান লিখেছিলাম সেখানে লিখতে হবে ব্যাংক হিসাব, আর সমস্ত কিছু কি থাকবে, ঠিক থাকবে। আবার যদি আমি বাকিতে ক্রয় করে থাকি তখন ওই যে আমাদের যেখানে ব্যাংক লিখছিলাম সেখানে লিখবো হচ্ছে প্রদেয় হিসাব। তাহলে তিনটার জাবেদা কিন্তু একই, তবে নর্মালি আমাদের প্রথম জাবেদারে লিখতে হয়। এই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম মেশিন ক্রয় করি হচ্ছে নগদে। তাহলে তিনটা মিলে কিন্তু মূলত জাবেদা হচ্ছে একটা। তো মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, আরটা আসতে পারে হচ্ছে মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, অথবা যদি বাকিতে ক্রয় করি মেশিন হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব কি আসতে পারে, ক্রেডিট। আরেকটা ঘটনা ঘটে, সেটা হলো অবচয়। তোমরা জানো যে অবচয়ের জাবেদা সারা পৃথিবীতে একটা জাবেদায় আছে, সেটা হলো অবচয় হিসাব বা অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। 4 নম্বর জাবেদাটা তোমরা দেখতে পারছো যে বার্ষিক, যখন বার্ষিক অবচয় ধার্য করা হয়, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এটা যখন তুমি বিবিএতে যাবা শুধু ইংলিশ এটা কনভার্ট হয়ে যাবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, আর সব কিছু ঠিক থাকবে। তৃতীয় নাম্বার ঘটনাটা ঘটে যখন হিসাব বছর শেষে অবচয় হিসাব বন্ধ করা হয়, তখন জাবেদাটা লিখতে হয় আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় খরচ হিসাব ক্রেডিট। কি লিখতে হয়, আয় সারাংশ হিসাব ডেবিট আর অবচয় খরচ হিসাব কি লিখতে। তো আমাদের এই তিনটা জাবেদা হচ্ছে মেন জাবেদা। আমি আবারও একটু তোমাদের বলে দিচ্ছি কয়টা ঘটনা ঘটতে পারে। মূলত এখানে 3টি ঘটনা ঘটতে পারে। নাম্বার 1, মেশিন ক্রয় করা লাগতে পারে, আসবাবপত্র ক্রয় করা লাগতে পারে, অথবা যদি ক্রয় করি সেই ক্ষেত্রে আমাদের যে সম্পত্তিটা ক্রয় করলাম সেটা ডেবিট হবে। যদি নগদে করি নগদান হিসাব ক্রেডিট, ব্যাংকের চেকের মাধ্যমে করলে ব্যাংক হিসাব ক্রেডিট, অথবা যদি আমি বাকিতে ক্রয় করি তখন হবে হলো প্রদেয় হিসাব ক্রেডিট। 1 নম্বর মেশিন ক্রয় করলো। 2 নম্বর ঘটনা অবচয় করতে পারে, যেটা নাম হচ্ছে অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। 3 নম্বরে যে ঘটনা করতে পারে, এই যে অবচয়টা হলো, এই অবচয়টা আসলে অবচয় না, অবচয়টা হচ্ছে বিপরীত সম্পত্তি। যেমন তুমি একটা মেশিন ব্যবহার করতেছ, ব্যবহার করার পরেই এটা কি আসলে ক্ষয় হয়ে গেল, এটা ক্ষয় হওয়ার সাথে সাথে কিন্তু তোমার প্রতিষ্ঠানের আয় উপার্জন হয়েছে, অর্থাৎ আয়ও কিন্তু হয়েছে। যে আয়টা হওয়ার কারণে তোমার কি হয়েছে, এখানে আয় সারাংশটা ডেবিট হয়ে গেছে। আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় খরচ হিসাব কী হয়েছে, ক্রেডিট। কিছু কিছু বইয়ের মধ্যে তোমরা দেখতে পাবা যে আয় সারাংশকে বলছে হচ্ছে আয় বিবরণী। আয় সারাংশ এবং আয় বিবরণী হচ্ছে একই জিনিস, আমাদের শুধুমাত্র ভাষাগত অথবা ল্যাঙ্গুয়েজগত পার্থক্যতে আমরা লিখি। সর্বশেষ যে দুটো জাবেদা আছে আমি বলছিলাম, এই দুটো জাবেদা কদাচিৎ আসে, তারপর আমরা শিখে রাখবো। কারণ আমরা হিসাব বিজ্ঞান আমরা জানি যে একটা বিস্তৃত সিলেবাস, অনেক বড় সিলেবাস, একাদশ দ্বাদশে। এখানে আমাদেরকে যে কটা অধ্যায় আমি করব খুব ভালো করে করব, যে কটা অধ্যায় বাদ দিয়ে দিব সেগুলো হচ্ছে আমরা বাদ দিয়ে দিব, সেগুলো হচ্ছে করবোই না। অতএব যে অধ্যায়গুলো আমরা করব, যেহেতু আমরা দৃশ্যমান অদৃশ্যমান একটা সহজ জিনিস এটা করব, এই কারণে এটার ডিটেলস আমরা শিখব। যখন কোনো স্থায়ী সম্পত্তি লাভে বিক্রয় করা হয়, এখন আমি যদি সম্পত্তিতে শুধু ক্রয়ই করতে পারি না, এই সম্পত্তি বিক্রয়ও করতে পারি। সেই সম্পত্তি যদি বিক্রি করতে চাই কী করতে হবে, নগদান হিসাব ডেবিট করতে হবে, পুঞ্জীভূত অবসর হিসাব কী করতে হবে, ডেবিট করতে হবে। দুইটা জিনিস ক্রেডিট হবে, সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব ক্রেডিট, আর সম্পত্তি বিক্রয়ে যদি লাভ হয় তাহলে এটা কী করতে হবে, ক্রেডিট করতে হবে। আর যদি এটা লাভ না হয়, ক্ষতি হয়, তাহলে নিচের জাবেদাটা হবে নগদান হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবসর হিসাব ডেবিট, সম্পত্তি বিক্রয় ক্ষতি হিসাব ডেবিট, সংশ্লিষ্ট সম্পত্তি হিসাবটা কী হবে, ক্রেডিট হবে। অর্থাৎ আমাদের এই যে কয়টা জাবেদা, এত কঠিন করে নেওয়ার কিছু নেই। আমাদের প্রথম 3টা জাবেদা আমি আবারও বলে দিই যে 1 নম্বর হচ্ছে মেশিন ক্রয় করলে কী হবে, নগদ মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 2 নম্বর অবচয়ের জাবেদা একটাই, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। 3 নম্বর জাবেদাটা হবে হলো আয় সারাংশ হিসাব ডেবিট, আর অবচয় খরচ হিসাবটা কী হবে, ক্রেডিট হবে। মূলত এগুলো হচ্ছে অধ্যায়ের আমাদের অঙ্কের নিয়মকানুন। এখন আমরা তো অঙ্কের নিয়মকানুন একটু দেখলাম, আমরা এখন দেখবো হচ্ছে অঙ্কের প্র্যাকটিক্যাল কিছু জিনিস দেখতে হবে। প্র্যাকটিক্যাল জিনিসগুলো হচ্ছে কি, এই অঙ্কের এইটা দেখতে হবে সৃজনশীল পরীক্ষায় কীভাবে এই অঙ্কগুলো আমাদের পরীক্ষার মধ্যে আসে এবং তার অ্যান্সারটা আমাদের কীভাবে করতে হয়, কত সহজ করে করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে আজকে
একটু কথা বলবো, একটু উদাহরণের সাহায্যে আমরা ব্যাখ্যা করবো বিষয়গুলো। তোমরা স্ক্রিনে নিশ্চয় দেখতে পাচ্ছ যে একটা সৃজনশীল প্রশ্ন আছে। আমরা বলছিলাম যে আজকে আলোচনা করবো শুধুমাত্র সরলরৈখিক পদ্ধতি। সরলরৈখিক পদ্ধতিতে কীভাবে করতে হয়? 1 নম্বর আছে এখানে বলা আছে মাশরাফি লিমিটেড 2016 সালে 1 জানুয়ারি তারিখে 6 লক্ষ টাকা মূল্যের একটা মেশিন ক্রয় করে। অর্থাৎ মাশরাফি কি করেছে? যার কাছ থেকে মেশিনটি ক্রয় করেছে তাকে প্রদান করছে কত টাকা? 6 লক্ষ টাকা। পরিবহন খরচ ও সংস্থাপন ব্যয় বাবদ যথাক্রমে 20,000 টাকা এবং 30,000 টাকা প্রদান করলেন। পরিবহনে দিছে কত? 20,000, সংস্থাপনে দিছে কত? 30,000। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে একটা মেশিনের ক্রয় মূল্যের সাথে তার পরিবহন খরচ এবং সংস্থাপন খরচ কী করতে হয়? যোগ করতে হয়। তাহলে মেশিনের মোট মূল্য কত হলো? 6 লক্ষ টাকা দিলাম মেশিনে, 20,000 টাকা দিলাম পরিবহনে, আর 30,000 টাকা আমি দিলাম সংস্থাপনের মধ্যে। আমি ধরে নিচ্ছি মেশিনটার আয়ুষ্কাল হবে 10 বছর, অর্থাৎ এই মেশিনটা আমার 10 বছর আয়ুষ্কাল চলবে এটা। এবং ভগ্নাবশেষ মূল্য কত হবে? 50,000 টাকা। ভগ্নাবশেষ মূল্যকে আমরা একটু সহজ ভাষায় বলতে পারি ভাঙারি মূল্য। অর্থাৎ একটা মেশিন ব্যবহার করার পরে সেটা আমরা যে মূল্যে বিক্রয় করি সেটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয়। আমাদের নর্মালি 31 ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করি। যদি স্পেসিফিক কোনো তারিখ উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা ওই তারিখে হিসাব বন্ধ করে দেব। তো আমরা সৃজনশীল প্রশ্নটা একটু পড়লাম। এখন দেখি কি কি আইটেম এখানে দেওয়া আছে। প্রথম বলা আছে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবসরের পরিমাণ নির্ণয় করো। তোমাদের মনে একটা প্রশ্ন আসছে, আমি 4টা পদ্ধতি পড়লাম, বুঝতে পারবো কীভাবে যে আমার কোন পদ্ধতিতে অঙ্ক করতে হবে? প্রশ্নের মধ্যে স্পেসিফিক উল্লেখ থাকবে এটা সরলরৈখিক পদ্ধতিতে করতে হবে, নাকি ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে করতে হবে, নাকি আমাদের উৎপাদন পদ্ধতিতে করতে হবে, নাকি আমাদের করতে হবে বর্ষা সংখ্যার সমষ্টি পদ্ধতিতে। তো যাই হোক, আমাদের সব সরলরৈখিক পদ্ধতি বলা আছে বার্ষিক অবসরের পরিমাণ নির্ণয় করা। বার্ষিক অবসরের পরিমাণ নির্ণয় করার ক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে একটা ফর্মুলা শিখে আসছি। সম্পত্তি মেশিনের মোট ক্রয় মূল্য, সেটা থেকে ভাগ দিতে হবে ভগ্নাবশেষ মূল্য, তাকে ভাগ দিতে হবে আয়ুষ্কাল দিয়ে। এই প্রশ্নের উত্তরটা যদি আমি করি, আমি এইভাবে করতে পারি। যেমন এখানে দেখো তোমাদের লেখা আছে কীভাবে অ্যান্সারটা করতে হবে। বার্ষিক অবসরের পরিমাণ নির্ণয়, আমরা জানি বার্ষিক অবসর সমান মেশিনের ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই কত? আয়ুষ্কাল। তো মেশিনের ক্রয় মূল্যের ক্ষেত্রে কী কী যাবে? মেশিন ক্রয় করলাম কত দিয়ে? 6 লক্ষ টাকা দিয়ে। এর সাথে আমি পরিবহন দিলাম কত? 20,000 টাকা। সাথে সংস্থাপন দিলাম কত? 30,000 টাকা। তাহলে এই যে 6 লক্ষ টাকা আমি বিক্রেতাকে প্রদান করেছি, আমার পরিবহনে গেছে 20,000 টাকা, সংস্থাপনে গেছে কত? 30,000 টাকা। সব মিলিয়ে মেশিনের মূল্য হলো কত? 6,50,000 টাকা। ফর্মুলায় ছিল মাইনাস ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য প্রশ্নে দেওয়া ছিল কত? আমার 50,000 টাকা। ডিভাইডেড বাই ছিল কত? আয়ুষ্কাল। অর্থাৎ মেশিনের আয়ুষ্কাল কত দিন ছিল? 10 বছর। তাহলে আমরা এখন যদি মানগুলো বসাই, 6 লক্ষ যোগ 20,000 যোগ 30,000, এই সব তিনটা মিলে হলো আমাদের মেশিনের ক্রয় মূল্য মাইনাস 50,000 ডিভাইডেড বাই আয়ুষ্কাল কত ছিল আমার? 10 বছর। তাহলে এখানে ছিল 6,50,000 বিয়োগ 50,000 ডিভাইডেড বাই কত? 10। তো আমাদের যোগ বিয়োগ করার পরে এখানে কত হলো? 60,000 টাকা হলো। অর্থাৎ এই 60,000 টাকা হলো বার্ষিক অবসর। একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু আমাদের পদ্ধতির নাম হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, প্রতি বছর এই 60,000 টাকা করে কী হবে? আমাদের অবশ্যই হবে। তো আমরা খুব সহজে ক নাম্বার অ্যান্সারটা পেলাম যে বার্ষিক অবসরের ফর্মুলাটা কী ছিল? মেশিনের ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। তো মেশিনের ক্রয় মূল্যের ক্ষেত্রে তিনটা জিনিস যোগ করে দিছি। ভগ্নাবশেষ মূল্যের মান ছিল 50,000 টাকা মাইনাস, আর আয়ুষ্কাল ছিল কত? 10। 10 দিয়ে আমরা ভাগ দিয়ে দিলাম। সব কিছু যোগ বিয়োগ করে কত হলো আমার? 60,000 টাকা হলো। খ নাম্বারে যে জিনিসটা বলছে 2016 সালে জাবেদা দাখিলা দাও। 2016 সালে জাবেদা দাখিলা, আমরা জাবেদার নিয়ম পড়েছিলাম। 3টা জাবেদার নিয়ম পড়েছিলাম মূলত। সেগুলো কী ছিল? 1 নম্বরে ছিল মেশিন যখন ক্রয় করি তখন তার জাবেদা কী হয়? কেউ নিশ্চয়ই বলতে পারবা যে মেশিন ক্রয় করলে তার জাবেদারা ছিল মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মেশিন হিসাব কী ছিল? ডেবিট, আর নগদান হিসাব কী ছিল? ক্রেডিট। এই যেভাবে আমাদের জাবেদাটা লিখতে হবে। তোমরা জাবেদার নিয়ম যেহেতু সবাই লেখা জানো, আর কি এভাবে একটা সলভ করতে হবে। মাশরাফি লিমিটেডের জাবেদা দাখিলা, আমি মেশিনটা ক্রয় করেছিলাম, তারিখের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। মেশিনটা আমি ক্রয় করলাম কত তারিখে?
1 তারিখে 2016 সালে জানুয়ারি মাসের 1 তারিখে ক্রয় করছি জাবেদা কি মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, সব মিলে মেশিনের দাম হয়েছে কত 6,50,000 টাকা। আমাদের এখানে যদি আমরা 6 লক্ষ টাকা দিই তাহলে আমাদের অঙ্কটা কী হবে, ভুল হবে। ব্যাখ্যা লিখতে হবে, নগদে মেশিন ক্রয় হিসাবভুক্ত হলো। দ্বিতীয় জাবেদাটা হবে ডিসেম্বরের 31 তারিখে, কারণ আমি যেদিন মেশিন ক্রয় করছি সেদিন কিন্তু আমার কি হয় নাই, জাবেদা হয় নাই, ওটা বছর শেষই হয়েছে। এই কারণে দ্বিতীয় জাবেদাটা ছিল অবশ্যই খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই হিসাব ক্রেডিট। এখানে টাকা হবে কত 60,000 টাকা। কেন কোথা থেকে 60,000 টাকা, আমরা ক নাম্বার অলরেডি কিন্তু বার্ষিক অবস্থায় বের করছি কত টাকা, 60,000 টাকা। তৃতীয় জাবেদাটা বলছিলাম যে যখন এই অবশ্যই খরচটাকে হিসাব বন্ধ করে দেওয়া হয় তখন জাবেদা হয় আয় সারাংশ হিসাব ডেবিট, অবশ্যই খরচ হিসাব ক্রেডিট। এখানেও এই 60,000 টাকাই হবে। তৃতীয় জাবেদাটা কী হলো তাহলে, আয় সারাংশ হিসাব ডেবিট, অবশ্যই হিসাব কী হলো খরচ হিসাব ক্রেডিট। টাকা কত হবে 60,000। এটা ব্যাখ্যা লিখতে হবে, অবশ্যই খরচ আয় সারাংশে স্থানান্তর করা হলো। এখন এই তিনটা জাবেদার বাইরে সাধারণত আমাদের জাবেদা আসে না। যদি প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে যে পুরাতন মেশিন বিক্রয় করে এত টাকা লাভ হলো, এত টাকা ক্ষতি হলো, সেই সমস্ত ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয় ওই যে শেষের যে দুইটা জাবেদা 6 এবং 7 নম্বর জাবেদা সেগুলো হচ্ছে এখানে অ্যান্সার করতে হয়। তো আমাদের যে কাজটা করতে হবে এই তিনটা জাবেদা আমরা খুব ভালো করে আয়ত্ত করবো। দেখো আমি এতক্ষণ যে নিয়মগুলো বলেছি সেগুলোর সাথে মিলেছি কিনা। 1 নম্বর বলেছিলাম মেশিন ক্রয় সংক্রান্ত, মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 2 নম্বরে বলেছিলাম অবশ্যই হয় অবশ্যই খরচ হিসাব ডেবিট ক্রেডিট। তৃতীয় জাবেদারা ছিল আয় সারাংশ হিসাব ডেবিট, অবশ্যই খরচ হিসাব ক্রেডিট। এই তিনটা জাবেদার বাইরে কিন্তু কোনো জাবেদা সাধারণত পরীক্ষার মধ্যে আমাদের আসে না। স্টুডেন্ট পরীক্ষার প্রশ্নগুলো একটু ভালো করে পড়বে। খ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করে, জাবেদা দাখিলা দাও। প্রশ্নটা কিন্তু এইভাবে আসতে পারে 2016 সালের অবশ্যই সংক্রান্ত জাবেদা দাখিলা দাও, অর্থাৎ যে জাবেদার মধ্যে অবশ্যই লেখা আছে। আমরা যে তিনটা জাবেদা পড়লাম এই তিনটা জাবেদার মধ্যে অবশ্যই লেখা আছে কোন দুইটা জাবেদার মধ্যে, শেষ দুইটা জাবেদার মধ্যে। প্রথম জাবেদায় কি অবশ্যই লেখা আছে, নিশ্চয়ই না। তাহলে প্রথম জাবেদাটা কিন্তু অবশ্যই সংক্রান্ত জাবেদা না। খ নাম্বার কোশ্চেনটা যদি এইভাবে থাকতো যে অবশ্যই সংক্রান্ত জাবেদা দাখিলা দাও, তাহলে আমি নিচের দুটো জাবেদা দিয়ে দিতাম যে অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই হিসাব ক্রেডিট, আর আয় সারাংশ হিসাব ডেবিট, অবশ্যই খরচ হিসাব ডেবিট। তো আমাদের প্রশ্নগুলো একটু ভালো মতো পড়তে হবে। ভালো মতো যদি প্রশ্ন না পড়তে পারি তাহলে আমাদের অ্যান্সার করাটা কিন্তু একটু কষ্টকর হয়ে যাবে। তো আমরা আজকে দুইটা জিনিস শিখলাম যে ক নাম্বারে কি আসতে পারে, বার্ষিক অবশ্যের পরিমাণ। এই প্রশ্নটা যদি এইভাবে থাকতো যে অবশ্যের হার নির্ণয় করো, সহজ, 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। আয়ুষ্কাল কত ছিল 10 বছর, তাহলে এখানে অ্যান্সারটা হয়তো কত পার্সেন্ট 10%। খ নাম্বার যদি লেখা আছে 2016 সালের জাবেদা দাখিলা দাও, জাবেদা দাখিলা দিলে জাবেদা দিতে হবে আমাদের কয়টা, 3টা। আর যদি বলে অবশ্যই সংক্রান্ত জাবেদা দাখিলা দাও তাহলে জাবেদা দিতে হবে কয়টা, 2টা। অর্থাৎ যে জাবেদার মধ্যে অবশ্যই লেখা আছে সেই জাবেদাগুলোই হচ্ছে অবশ্যই সংক্রান্ত জাবেদা। তো আমাদের গ নাম্বারে যে জিনিসটা আছে একটা হচ্ছে মেশিন হিসাব আর একটা হচ্ছে অবশ্যই হিসাব তৈরি করা। আমরা জানি কোনো হিসাব তৈরি করা মানেই হচ্ছে সেখানে আমাদের খতিয়ান তৈরি করতে বলছে। আমরা নিশ্চয়ই কদিনে শিখে গেছি যারা প্রথম বর্ষে আছে অথবা যারা দ্বিতীয় বর্ষে আছে যে যদি জাবেদা আমরা জানি তাহলে তার খতিয়ান পোস্টিং দেওয়া আমাদের জন্য খুব সহজ, কারণ আমরা এটা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে করেছি, প্রথম অধ্যায়ে করেছি। আমাদের জাবেদা পারলে, জাবেদা আমার কাছে থাকলে খতিয়ান করা আমার জন্য খুব কঠিন কিছু না। এই কারণে আজকে তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হলো এই যে গ নাম্বার যে কোশ্চেনটা আছে মেশিন হিসাব ডেবিট, মেশিন হিসাব অবশ্যই হিসাব, এই দুইটা জিনিসের কি করতে হবে, তোমার খতিয়ান তৈরি করতে হবে। এই খতিয়ান যদি তোমরা তৈরি করতে পারো তাহলে আল্লাহর রহমতে তোমরা ধরে নিব যে অঙ্কটা তোমরা বুঝতে পারছো। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে গ নাম্বার। এখন গ নাম্বারের অ্যান্সারটা তোমরা করে খাতার মধ্যে ছবি তুলে এই গ্রুপের মধ্যে পোস্টিং দিয়ে দেবে, তাতে আমরা বুঝতে পারবো যে তোমরা করতে পারছো। তো যাই হোক, আমরা সংক্ষিপ্ত পরিসরে অধ্যায়টা সম্পর্কে একটু আলোচনা করলাম। এবার একটু তোমাদের পড়াশোনা নিয়ে কথা বলবো। সাধারণত আমরা যে পড়াশোনাগুলো হয়তো আমাদের অনেক দিন যাবৎ থেমে আছে, কারণ পড়াশোনার দিকে আমাদের মনোযোগ নাই। নর্মালি তোমাদের এই বয়সটা যা হয়, পড়াশোনার চাপ যদি টিচাররা দেয়, বাসা থেকে বাবা মা দেয়, তাহলে আমরা পড়াশোনা করি। আর যদি চাপ না দেওয়া হয় তাহলে পড়াশোনা আমরা কী করি, ভুলে যাই। একটা জিনিস মনে রাখবা, আমাদের ইয়ারসেন্স পরীক্ষার ডেট কিন্তু অলরেডি ওভার হয়ে গেছে অথবা চলতেছে।
তা আমাদের এখন সামনে থেকে যদি পরীক্ষা হয় ইয়ার সেন্স, আমাদের ম্যাক্সিমাম কলেজগুলোতে, বিশেষ করে আমি যে কলেজে আছি সেই কলেজে কিন্তু ইয়ার সেন্স পরীক্ষা হয়ে গেছে, এবং আমাদের সিলেবাসটাও কিন্তু কমপ্লিট ইয়ার সেন্সের আমার সাবজেক্টের অ্যাকাউন্টিংয়ে। তো আমরা এখন যে আলোচনাগুলো করতেছি সেগুলো প্রিটেস্ট পরীক্ষা নিয়ে। আমাদের ভালোমাতা রহমান খান কলেজের যে প্রিটেস্টের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করব পর্যায়ক্রমিকভাবে। তোমাদের যেভাবে রুটিন দেওয়া আছে সেইভাবেই কিন্তু আমরা ইনশাল্লাহ ক্লাস নেব। আশা করি তোমরা সবাই আমাদের সাথে থাকবে, আর বাসায় একটু রেগুলার পড়াশোনা করতে হবে। যারা সেকেন্ড ইয়ারে আছো, পরীক্ষা হবে না, পরীক্ষা সেপ্টেম্বরে হবে, অক্টোবরে হবে, নভেম্বরে হবে, ডিসেম্বরে হবে, এই ধরনের চিন্তা চেতনাগুলো মাথা থেকে উড়িয়ে দাও। আমরা খুবই আশাবাদী যে ঈদের পরে পরীক্ষা নিয়ে আমরা একটা সুখবর পাবো। সুখবরটা সেটাই, তোমাদের পরীক্ষা যত দ্রুত সম্ভব হয় সেটাই সুখবর। পরীক্ষা পিছানো এটা কোনো সুখবরের মধ্যে হচ্ছে তোমার জীবন থেকে অনেকগুলো বছর হারিয়ে যাওয়া, তোমার জীবনটা পিছিয়ে যাওয়া, তোমার চাকরি জীবন পিছিয়ে যাওয়া, তোমার কর্মজীবন পিছিয়ে যাওয়া। আশা করবো বাসায় রুটিন মাফিক তোমরা পড়াশোনা করবে। আল্লাহ তাআলা হতেই যে দুর্যোগ, এটা আমাদের জন্য সারা জীবন রাখবে না, আমরা নিশ্চয়ই এর থেকে মুক্তি পাবো। আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে দোয়া চাবো, তওবা করব, যাতে আল্লাহ তাআলা এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন, এবং স্বাভাবিক একটা যে জীবন, যে ক্লাসরুম তোমরাও খুব মিস করো, আমরা করি, যে ক্লাসরুমে যাতে আমরা খুব দ্রুত ফিরে যেতে পারি, সেই জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া চাইতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের এবং পরিবারের খেয়াল রাখবে, এই প্রত্যাশা রাখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের লেকচার 2 নিয়ে কথা বলবো। আশা করি সবাই লাইভে থাকবে, লাইভে কমেন্টস করবে, প্রশ্ন জিজ্ঞাসা থাকলে করবে, এবং যে হোমওয়ার্কগুলো আমি দেই সেগুলো বাসায় পুরোপুরিভাবে করার চেষ্টা করবে। আজ এখানেই, আল্লাহ হাফিজ।